বাবাজিকে তো আগে দেখিনি। হ্যাঁ, মানে এদিকটায় আসা হয়নি আগে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, তা বাবাজির কি ফটো তোলার শখ? তা বলতে পারেন, ওই একটু আধটু। তা আপনি কি এখানেই থাকেন? আমি সর্বত্র থাকি। এই বিশ্ব সংসারের প্রতিটি ধুলোতেই আমি রয়েছি। মানে? মানে কিছু না। আসো আসো আপনি আসো। যান, আমি ব্যাগ হেলমেটটা নিয়ে আসছি। না, মানে সিরিয়াসলি কৌতূহল হচ্ছে। আপনি না হয় এখন এখানেই থাকেন, কিন্তু আপনার জন্ম, বেড়ে ওঠা, সেটাও কি এখানেই? না না, তুমি নিশিপুরের নাম শুনেছ? নিশিপুর? নিশিপুর নদিয়ায় কি? ওই যেখানে ভালো দুর্গাপুজো হয়? একদম, ওই নিশিপুরই আমার ও, জন্মস্থান। আমার এক খুব কাছের বন্ধুর বাড়ি ওই নিশিপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কোন গ্রামে? শেওড়াতলা। ও, তা ওইদিকে যাওয়া আসা আছে নাকি? দু তিনবার গিয়েছি ওদের বাড়িতেই। সেও প্রায় অনেক বছর হয়ে গেল। শেষবার দুর্গাপুজোর সময় গিয়েছিলাম। বাহ, তা তোমার বন্ধুর বাড়ি তো আমার পাশের গ্রামেই। তাই নাকি? আপনার গ্রামের নাম কি? চন্দনী। ও, নাম শুনেছি। ওখানে একটা খুব পুরনো কালী মন্দির আছে না? হ্যাঁ, 26 হাতের কালী। যাওয়া হয়েছে নাকি? না না, যাওয়া হয়নি। ওই বন্ধুর মুখেই নাম শুনেছি। খুব নাকি জাগ্রত? হ্যাঁ, খুবই। যেরকম জাগ্রত সেই রকম প্রাচীন। প্রায় 200 বছরের পুরনো তো হবেই। বাবা, তাহলে তো সেই ব্রিটিশদের আমলে তৈরি বলতে হয়। একদমই তাই। কুখ্যাত সনাতন ডাকাতের নিজের বাড়ির কালী ঠাকুর ছিল। নিজের হাতে মায়ের পুজো সেরে ডাকাতি করতে বেরোতো সনাতন। ওর দৌড়াতে সাহেবদের ঘুম ছুটে গিয়েছিল। পাশেই তো নীল চাষ হতো, তাই ওই অঞ্চলে বেশ কিছু নীলকুঠি ছিল। রাতের অন্ধকারে প্রায় নীলকুঠিগুলোতে সদল বলে আক্রমণ করত সনাতন। বলেন কি? এ তো পুরো রোমহর্ষকর ব্যাপার। এখন অবশ্য সেই ভয়াবহতা আর নেই। মাঘ মাসে পুজোর সময় 7 দিন ধরে মেলা চলে। ওই সময় অসংখ্য মানুষ আসেন। বুঝলাম। তা বাবাজির নিবাস কোথায়? আমার পরিবার তো কলকাতাতেই থাকে। আমার অফিসও ওখানে। কলকাতাতেই একটা সংবাদপত্রের অফিসে কাজ করি।
এখানে কি ঘুরতে? হ্যাঁ, আমার ওই বন্ধুর মুখেই শুনেছিলাম এই জায়গাটার কথা। এর আগে অনেকবার প্ল্যান করেও আসা হয়নি। আজ একটু ছবি টবি তুলবো বলে চলেই এলাম। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, একটা প্রশ্ন করব? নিশ্চয়ই। আপনার বয়স কত হবে এখন? বয়স কি আর মাপা যায় বাবা? বয়স তো সময়, তাকে ধরা ছোঁয়া যায় না, সে বয়ে চলে আপন বেগে। তা ঠিক। তবে আপনার এই দীর্ঘ জীবন যে নানান বিচিত্র অভিজ্ঞতায় পরিপূর্ণ, তা কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারছি। তা যা বলেছ, কম তো দেখলাম না এই ছোট্ট জীবনে। যদি কিছু মনে না করেন, একটা অনুরোধ করব আপনাকে। নিশ্চয়ই, সাধুদের কাছে মন খুলে কথা বলতে হয়, কোনো দ্বিধা রাখতে নেই। মানে বলছিলাম, আপনার এই বিপুল অভিজ্ঞতার ভাণ্ডার থেকে যদি কিছু একটা শেয়ার করেন, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কিসের? কিরকম ঘটনা শুনতে চাও বলো? যেরকমই হোক, আপনি বলুন না। মানে ইন্টারেস্টিং কিছু একটা, গা ছমছমে থ্রিলিং কিছু। দেখুন, ছবি তুলতে এসে যখন আপনার মতন প্রাচীন মানুষের সাথে দেখা হয়েই গেল, তখন আমিও না হয় আমার অভিজ্ঞতার ঝুলিটা একটু ভর্তি করে নিয়ে যাই। শুনবে তুমি? ধৈর্য আছে তো? একদম, আপনি বলুন। বেশ, কথায় কথায় যখন নিশিপুরের নামই উঠলো, তোমাকে নিশিপুরের একটা ঘটনার কথা বলি। নিশিপুরের ঘটনা? বাহ, বলুন বলুন। হ্যাঁ, নিশিপুর, সে প্রায় 20 বছর আগেকার কথা। তখন কোনো একটা বিধানসভা নির্বাচনের সময় শাসক এবং বিরোধী দুই দলেরই প্রার্থী বাছাইয়ের কাজ চলছিল জোর কদমে। নিশিপুর বিধানসভার শেষ দুইবারের বিধায়ক দুলাল ভট্টাচার্য ছিল শাসক দলের কাছের লোক। শুধু তাই না, এলাকায় ভালো দাপটও ছিল তার। অন্ধকারের অতলে ওই নাচে এক ছায়া, বাড়িয়ে দেয় শূন্য থেকে বিষাক্ত তার হাত। অট্ট হাসি খুবতে মাখিয়ে ক্ষমতার মায়া, আস্তে আস্তে ঘনাচ্ছে দেখো নিশিপুরের রাত। জ্বলছে শহর একলা ওই নীল আকাশের নিচে, আগুন ধোঁয়া চিৎকার আর স্তব্ধ জনপদ। সত্যি আর মিথ্যে গুলো যাচ্ছে মিলে মিশে, রাতের আগে বেরোতে হবে নিশিপুরের পথ। নিশিপুর, 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায়। নিশিপুর, 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 এমন এক পৃথিবী যেখানে ছায়া ও জীবন ভিড়ে পায়। অনুভূতি মানে সব লুকোনো ছলনা, প্রতিশ্রুতি যন্ত্রণাদায়ক সমাধি, স্বপ্ন খুনের জ্যান্ত প্রতিছবি। সামনে ওই রক্তে ভেজা রাত, ছায়াদের দৃষ্টিকোণ
নিশিপুর 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায় নিশিপুর 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 এমন এক পৃথিবী যেখানে ছায়া ও জীবন ফিরে পায় নিশিপুর 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায় নিশিপুর 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 এমন এক পৃথিবী যেখানে ছায়া ও জীবন ফিরে পায় নিজের নামে একটা বিলেতি মদের কাউন্টার, পাশাপাশি বেনামে তোলাবাজি, প্রমোটারি, সিন্ডিকেট, মাছের আড়ত, সরকারি কাটমানি, মানে বৈভবের শেষ ছিল না। ছোট থেকেই তার একটা পায়ে সমস্যা ছিল, একটু ঘুরিয়ে হাঁটত। আড়ালে বিরোধীরা সেই জন্য তাকে ল্যাংড়া দুলাল বলে ডাকতো। উপরতলার সঙ্গে ভালো লেনা দেনা চেনাশোনা ছিল, তাই গ্রামগঞ্জে দুলালের কথার উপরে কেউ কথা বলার সাহস দেখাতো না। পুলিশ থেকে সরকারি আমলা সবাইকেই পুরো দস্তুর টাকা খাইয়ে নিজের বশে নিয়ে রেখেছিল সে। নিজের বিধানসভা এলাকায় প্রতিটি ব্লকে ব্লকে ছিল তার অবাধ যাতায়াত। তার দৌরাত্মে বিরোধীরা ছিল না বললেই চলে। যে কজন মাথাচাড়া দিয়ে উঠেছিল সবাইকে একাই সাবার করে দিয়েছিল এই দুলাল ভট্টাচার্য। আসলে বছরখানেক পার্টিতে যোগ দিয়ে প্রভাব খাটিয়ে ব্লক সভাপতি হয়েছিল দুলাল। তারপর সেই পদে বছর চারেক থাকার পর জেলার সাংগঠনিক কমিটিতে ছিল কিছুদিন, আর তারপরে এই বিধায়কের টিকিট পেয়ে ভোটে লড়লো আর জিতেও গেল পরপর দুবার। তাই সব মিলিয়ে সেইবারের বিধানসভা ভোটে দুলালি যে টিকিট পাবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যের তৎকালীন কিছু ঘটনা প্রবাহ নিয়ে সরকারের ভুল পদক্ষেপ সাধারণ মানুষকে সরকারের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল, যা নিয়ে চাপে ছিল সরকার নিজে। তাই জেলায় জেলায় যেখানেই নিজেদের গুন্ডারাজ অপশাসনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেইখানেই নিজেদের সংশোধনের চেষ্টা করছিল সরকার। এই তার প্রভাব এসে পড়েছিল নিশিপুর বিধানসভাতেও। দুলাল ভট্টাচার্যের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ নতুন ছিল না, বরং শেষ কয়েক বছরে তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শুধু বিরোধী নয়, আক্রান্ত হচ্ছিল সাধারণ মানুষও। তাই বিশেষ পরামর্শদাতাদের কথা মতো দুইবারের বিজয়ী বিধায়ক হলেও হয়তো তাকে টিকিট নাও দিতে পারে শাসক দল, এমনটাই আনাচে কানাচে শোনা যাচ্ছিল। তার বদলে পার্টি ঠিক করেছিল নিমাই নন্দীকে। ইনি ছিলেন একজন নাট্য ও সঙ্গীত প্রিয় মানুষ, পার্টির বহুদিনের নিবেদিত কর্মী। প্রায় ২০ বছর ধরে জেলার সাংগঠনিক পদ সামলাচ্ছিলেন। অনেক উত্থান পতনের সাক্ষী। পেশায় স্কুল শিক্ষক,
এলাকায় একজন গুণী এবং জনপ্রিয় মানুষ। বিশেষত গরিব মানুষের আপদে বিপদে নিমাইকে সব সময় পাওয়া যেত। দলের কোনো পদে না থেকেও মানুষের পাশে থাকার যে স্বভাব, তার জন্যেই নিমাইয়ের বিপুল জনপ্রিয়তা ছিল। দলবদলের রাজনীতিতে বিশ্বাস রাখত না সে। পারিবারিকভাবে ছোটবেলা থেকেই সাদাবাড়ির সদস্য ছিল। কিছু পাওয়ার জন্য দল করত না বলেই বহু বছর ধরে সাংগঠনিক পদ সামলালেও কোনোদিন নির্বাচনে লড়েনি। পার্টিও বলেনি, নিমাইও এইসব বিষয়ে নিশ্চুপ ছিল। আমাদের গল্পের সূত্রপাত ঠিক এইখান থেকেই। সূত্র মারফত নিজের প্রার্থী হওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য হাতে এসে পড়েছিল নিমাই নন্দীর। প্রথমে বিশ্বাস না হলেও এতদিন ধরে দলের জন্য সত্যিকারের ভালোবেসে কাজ করার পর এইরকম একটা খবর শুনে তার নিজের বেশ খুশি খুশি লাগছিল। খবর যদিও ফাইনাল কিছু নয়, কারণ পলিটিক্যাল সোর্সের খবর 100% সঠিক হয় না, তবু তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল। অন্যদিকে বিপদের আশঙ্কাও কম ছিল না। তার নাম প্রস্তাব করা মানে দুইবারের বিজয়ী বিধায়ক দুলাল ভট্টাচার্যের নাম বাদ যাওয়া। আসলে দুলাল প্রথমবার বিধায়ক হওয়ার পরে এলাকায় ভালোই সুনাম পেয়েছিল, কিন্তু দ্বিতীয়বার বিশাল ব্যবধানে জেতার পরে সমূর্তি ধারণ করেছিল। সেই কারণেই সেবারে উপর মহল থেকে প্রার্থীর নাম বদলানোর কথা শোনা যাচ্ছিল। একদিন সকালে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় দুইজন বিশ্বস্ত বন্ধুকে ফোন করে ডাকলো নিমাই। একজন স্বপন সাঁতরা, নিমাইয়ের ছোটবেলার স্কুলের জুনিয়র। পারিবারিক মাছের আড়তের বিশাল ব্যবসা, পরোপকারী ভালো মানুষ বলেই পরিচিত। এক কথায় বড় লোক। নিমাইকে খুব ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, নিমাইয়ের আদর্শকে সম্মান করে, বিপদে আপদে পাশে থাকে। আর একজন সাধন মাইতি, এলাকাতেই ওই টি শার্ট ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা, নিজে মাল বানিয়ে কলকাতায় হোলসেলে বিক্রি করে। বড় বাজারে একটা গুমটিও নেওয়া আছে। নিমাইয়ের প্রায় সমবয়সী, নিমাইকে ভালোবাসে, বহুদিনের পরিচয়, একজন ভালো বন্ধু। কি ব্যাপার, অসময়ে ফোন? আর বলো কেন, হাওয়া ঘুরছে দাদা। নিমাইদারি তো এখন সময়, এই ভালো সময় আমরা আসবো না তো আর কারা আসবে? কি নিমাইদা, তাই তো? ভালো সময়? কিসের ভালো সময়? শোনো, তোমরা যা নিয়ে এত উৎফুল্ল হচ্ছ সেটা আমার কোনোদিনই উদ্দেশ্য ছিল না। আরে ভাই, এই ধান্দাবাজি থাকলে বছরের পর বছর এই জেলার সাংগঠনিক পদ সামলাতাম। শোনো, তোমরা কি মনে করো এরকম অফার এর আগে আমার কাছে আসেনি? তোমরা তো সবই জানো, পার্টিটা আমি মন থেকে করি, ভালোবাসা থেকে করি। আমার পরিবারের সবাই তাই। আমরা 3 জেনারেশন ধরে সাদাবাড়ির একেবারে লাইফ টাইম মেম্বার। এটা আমাদের পারিবারিক দল। এই দল ছেড়ে দেব বা অন্য দলে যোগ দেব, এ কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। না না নিমাই, স্বপন কিন্তু সেরকম কিছু বলেনি। আমি তো বরাবরই বলে এসেছি, বিধায়ক হওয়ার মতো যোগ্যতা তুমি ছাড়া আর কজন আছে বলো তো? এর আগেও যখন হাইকমান্ড অ্যাপ্রোচ করেছিল, আমি কিন্তু সহমত পোষণ করেছিলাম। ভুলে যেও না সে কথা। সেই সময় তুমি গোয়ার তুমি করে রাজি হলে না। তখন যদি একবার রাজি হতে, তাহলে আজকে দিনটা হয়তো দেখতে হতো না। না না সাধন, আমি বলছি না যে তুমি ভুল বলছো। আসলে কখনো এইভাবে ভাবিনি। তখন বয়স কম ছিল, পার্টির জন্য দৌড়াদৌড়ি করেছি, এদিকে ওদিকে গেছি।
তারপরে ধরো সভা, মিটিং, মিছিল, প্রচার এইসব নিয়ে ব্যস্ত থেকেছি। জনপ্রতিনিধি হয়ে কাজ করার কথা মাথায় আসেনি। সে যাই হোক নিমাইদা, যে খবর হাওয়ায় উঠছে তা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আর এই খবর যদি সত্যি হয় তাহলে এই গোটা নিশিপুর বিধানসভায় আমাদের চেয়ে কিন্তু বেশি খুশি আর কেউ হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। এক্স্যাক্টলি কি খবর উঠছে বলতো? আমি বলছি, খবরটা যেটা গোটা নিশিপুর মোটামুটি জেনে গেছে সেটা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে গত দুবারের বিজয়ী বিধায়ক দুলাল ভট্টাচার্য টিকিট পাচ্ছে না। তার বদলে উপরমহলই নাকি ঠিক করেছে এবারে নিশিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবে তুমি, নিমাই নন্দী। তা ঠিক কোথায় কোথায় খবরটা উঠছে? রেলবাজারে বিশুদার চায়ের দোকান, শিমুলিয়া স্কুলের পেছনে পটলদার ডিমের দোকান, এছাড়া ধানহাটি সবজি বাজারে, স্টেশনে, মাছ বাজারে, রাসমাঠে, নিমতলায়, কোথায় নয় সব জায়গায় লোকে বলা বলি করছে। আশ্চর্য ব্যাপার, আমাকে নিয়ে এত কথা হচ্ছে আর আমিই জানি না। কই, পার্টি থেকেও তো কিছু বললো না। এই তো সকালবেলা জেলা সভাপতির সঙ্গে কথা হলো, কিছু বললো না তো। বলবে বলবে, সরাসরি আসল জায়গা থেকেই ফোন পাবে, অপেক্ষা করো। এবার বলো তো আমাদের কেন ডাকলে? যখন ফোন করলে কেন ডাকছো সেটা কিন্তু বলনি। হ্যাঁ, আসল কথাটা বলো তো, কোনো সমস্যা? তখন গলাটা কেমন টেন্স লাগছিল। কি আর বলবো সাধন, সমস্যা তো একটাই, দুলাল ভট্টাচার্য। মানে মালটা ফোন করেছিল নাকি? খবর পেয়ে গেছে? ফোন সে তো অনেক পরে। মানে আগে আবার কি হলো? নিমাই নন্দী বলছো? হ্যাঁ বলছি। নেতাজি চক, ওয়েস্টার্ন এভিনিউ, 13 নম্বর গণেশ পাকড়া ছিলেন, সাদাবাড়ি থেকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বলুন। নমস্কার নমস্কার। ঠিক আছে, খবর পেয়েছো কিছু? মানে ওই লোকজন বলা বলি করছিল, কিছুটা কানে এসছে। বেশ, তাতেই হবে। তৈরি থাকো, নিজেকে প্রস্তুত করো। কি থেকে কি হয়ে যায় কে বলতে পারে, তাই না? মানে ঠিক বুঝলাম না। গুড লাক। একটা খবর হাওয়ায় উঠছে, তার জন্য কনগ্রেচুলেশন পাঠালাম। প্রয়োজন হলে আবার পাঠাবো। যে খবরটা উঠছে সেটার ওড়াউড়ি থামানোর দায়িত্ব তোর, তাহলে তোরই ভালো। কে বলছেন? কে বলছেন? হ্যালো? ওই যে আড়ালে তোরা যা বলিস, ল্যাংড়া দুলাল। তুমি কি ভাবছো? জেলা নেতৃত্বের সঙ্গে একবার কথা বলবে? যা বুঝছি এ তো সহজে মেটার নয়। দেখো, এটা পরিষ্কার ও চাইছে না যে আমার নাম প্রস্তাবিত হোক। আর দুবারের জেতা সিট কেই বা ছেড়ে দিতে চায় বলো? ও দুলালও চাইবে না। তবে নিমাইদা,
ও কিন্তু এটাও জানে যে সিদ্ধান্তটা উপর মহল থেকে এসেছে। আহা, এটাই তো রাগের কারণ। ও এত বড় মাপের নেতা, তারপরও নিমাইয়ের নাম আসে থেকে। তার মানে নিমাই নিশ্চয়ই ষড়যন্ত্র করে ওপর মহল পর্যন্ত পৌঁছেছে এবং সফলও হয়েছে। সেই কারণেই তো ও স্থির থাকতে পারছে না। দেখো গে এতক্ষণে কত জায়গায় ফোন টোন করে ফেলেছে। ওর মতো শয়তান আর নিষ্ঠুর আমি খুব কমই দেখেছি। এই তো আমাদের স্কুলে 3-4 ক্লাস উপরেই পড়তো। তারপরে ফেল করতে করতে আমাদের পরের ব্যাচের সঙ্গে মনে হয় মাধ্যমিকটা পাশ করলো কোনো রকম টেনে টুনে। তারপরে আর পড়াশোনার ধার ধারেনি। যা বাবা, তাহলে কি করতো তখন? ওই তো ওদের ওই পারিবারিক মাছের ব্যবসা, সেটাও ঠিক মতো করতে পারলো না। সাজানো ব্যবসা ছেড়ে হাতে তুলে নিল দেশি পিস্তল আর পেটে দেশি মদ। আর তারপরে ওই গুন্ডামি, ছিনতাই, মেয়েদের সর্বনাশ এসব করতো আর নেশার জগতে পড়ে থাকতো সারাক্ষণ। বলো কি, এ তো পুরো সিনেমা। হ্যাঁ, সিনেমাই বটে। তবে বুদ্ধিমান ছেলে তো, এসব দুলালকে বশ করতে পারেনি। পরবর্তীতে প্রভাব খাটিয়ে প্রশাসনের লোক, রাজনীতির লোককে পকেটে পুরে এই তো দেখো না, এই বিধায়কের টিকিটটা তো ঠিক হাতিয়ে নিল। মানে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে কেমন ছিল? এমনি ভালোই ছিল, বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। এলাকায় ধরো কারোর পড়াশোনা হচ্ছে না, ও সাহায্য করত। একবার একটা মিটিংয়ে, তখন কলেজে পড়ি, ওর সঙ্গে দেখা হয়েছিল। তখনই শুনেছিলাম ও নাকি পার্টিতে ঢুকছে। তা দেখো, আমার তো আর এইসব কখনো উদ্দেশ্য ছিল না। আমি কেন ওর পিছনে খামোখা লাগতে যাব বলো? আরে সে তো আমরা জানি তুমি ওরম লোক নাকি, কিন্তু দুলালের যা গাম্বাট বুদ্ধি, ওর মাথায় কি এত কিছু ঢুকবে? তুমি এখন ওর ডিরেক্ট শত্রু। তুমি কি একবার জেলা সভাপতির সঙ্গে কথা বলবে? কথা বলো একবার নিমাইদা, ব্যাপারটা ঠিক ভালোর দিকে যাচ্ছে না। দেখি, আর একটু ভাবি। তারপরে সন্ধ্যাবেলা একবার দেখবো ফোন করে। সালা গলা অবধি পাপে ডুবে থেকে এখন সালা শুদ্ধিকরণ মারাচ্ছে। হ্যাঁ, সালা চারিদিকে সব মনি ঋষিরা ঘুরে বেড়াচ্ছে, আর আমি একা নাকি দস্যু রত্নাকর। আরে টাকা লাগলে টাকা নে বাঞ্চত, কেন আগে দিইনি? সালা যখন যেখানে বলেছে, সালা একদম প্রথমে গিয়ে আমি দাঁড়িয়েছি, আর আজকে বলছে আমার জন্য নাকি এলাকায় শান্তি নষ্ট হচ্ছে, আমার জন্য নাকি মানুষ অসন্তুষ্ট। আরে সালা, মানুষ যদি অসন্তুষ্টই থাকবে তাহলে আমি 3 লাখ ভোটে জিতি না রে। কিন্তু দাদা, একেবারে উপর মহলের নির্দেশ, কিছু তো করার নেই মনে হচ্ছে। ওরে মারা, তুইও তো পাল্টি খাচ্ছিস। এই, উপর মহলের নির্দেশ, কিছু করার নেই, তোকে এত সব কথা কে বলতে বলেছে? হ্যাঁ, আরে দাদা, এই তুইও কি ওই নিমাই নন্দীর দলে? কি বলছেন দাদা? আমি জাস্ট বলছি, কোনোভাবে কিছু করা যায় না? মানে কোনো ফোন টোন? হ্যাঁ সুভাষদা, বলো দুলাল। খবর পেয়েছেন কিছু? পেয়েছি। মানে হঠাৎ কি হলো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমিও না। মানে কিচ্ছু করার নেই?
মানে যদি কারোর সাথে বসে একটু সামনাসামনি কথা টথা বলে কিছু করা যেত। না না, আমি পারবো না দুলাল। দাদা দাদা প্লিজ দাদা। না না, রাখলাম এখন, দাদা। রাখলাম এখন, অনেক কাজ আছে। দাদা দাদা হ্যালো। দাদা আমি দুলাল বলছি। ও শোনো দুলাল, আমি তোমায় ফোন করতাম, খবর পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ দাদা। ওটাই কিন্তু ফাইনাল, কোনো গুজব নয়। সে কি দাদা, কিচ্ছু করার নেই? আমি খুব চেষ্টা করছি দুলাল, কিন্তু বিষয় হচ্ছে মাঝখানে এখন ভোট কলাকুশলীর দল ঢুকে গিয়েছে। ওরা সার্ভে করে যা রিপোর্ট দিচ্ছে সাদা বাড়ি থেকে সে মতোই কাজ হচ্ছে। আমাদের কথা কেউ শুনছে না দুলাল। এটা কোনো কথা হলো দাদা? হ্যাঁ, এত বছর ধরে মাঠে ঘাটে কাজ করে রাজনীতি করে আমরা এত বড় হয়েছি, আর আজকে আমাদের অভিজ্ঞতার কোনো দাম নেই। কোথাকার কোন ল্যাপটপ নিয়ে কে রিপোর্ট পাঠাবে, আর সেটা শুনেই পার্টি আমাদের সিদ্ধান্ত নিচ্ছে। কিছু করার নেই দুলাল, ওই জন্যই তো টাকা দিয়ে পুষছে এত বড় কর্পোরেট টিম। দাদা দাদা কিছু করা যায় না? প্লিজ দাদা একটু দেখো, একটু দেখো, কোনো না কোনো ভাবে, আমি দেখছি দুলাল। কোনোভাবে প্লিজ দাদা, কোনোভাবে যদি। এখন রাখো, পরে কথা বলবো। কি বুঝছো দাদা? পরিস্থিতি ভালো না রে শ্যামল, দেখি আরেকবার। শালা সব কটা ফোন বন্ধ করে রেখেছে, শুয়োরের বাচ্চার দল।
কি দিনকাল পড়লো রে ভাই, একজন ভাবি ক্যান্ডিডেটের কোনো সুরক্ষা নেই। সে নাকি আবার বিধানসভা সামলাবে। অনেক হয়েছে দুলালদা, একটু পরিষ্কার করে বলো তো তুমি কি চাইছো? কিচ্ছু হয়নি রে বচদা, তবে এবার তো হবেই। না না, মানে তুমি কি চাইছো সেটা বলো। আরে তোর মতন পিঁপড়ের প্রশ্নের জবাব দুলাল ভট্টাচ দেয় না রে। পিঁপড়েই যদি হব তাহলে পিঁপড়েকে এত জ্বালাচ্ছ কেন? শোন, সোজাসুজি বলি, তুই পার্টিকে সোজা বলে দে যে তুই দাঁড়াতেই চাস না। আর তেল মেরে তো অনেক কানেকশন মারিয়েছিস, আমাকেই যাতে দাঁড় করায় সে ব্যাপারেও সুপারিশ কিন্তু করে দিস। কেন করব বলো তো? কেন করবি মানে? আমি বলছি তাই করবি। শোনো দুলালদা, তোমাকে একটা কথা বলি। আমি অত্যন্ত ভদ্র, তাই তোমার সঙ্গে এখনো শান্তভাবে কথা বলছি। এসব এই যে চমকানি ধমকানি না, অন্য কাউকে দেখাবে, আমাকে না। তুমি ভুলে যাচ্ছ যে আমি 20 বছর ধরে পার্টির সংগঠনটা সামলাচ্ছি, ঠিক আছে? আর শুধু আমি না, আমার বাবা ঠাকুরদা সবাই এই পার্টিটা করে এসছি। আমাকে এরপরে এইসব কথা বলার আগে 2 বার ভাববে, তারপরে বলবে, ঠিক আছে? বাবা, এ তো পুরো সিনেমার মতো। তারপর কি হলো? অনেকক্ষণ এইখানে বসে আছি, চলো বাবাজি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। হ্যাঁ চলুন, একটু হাঁটতে হাঁটতে গল্প শোনা যাক। এর মধ্যেই দুলালের বাড়িতে একদিন জরুরি বৈঠক বসে। দুলাল আর শ্যামল তো ছিলই, আর ছিল লোকাল থানার ওসি দুর্গা দাস সমাদ্দার, স্থানীয় কাউন্সিলর পরিমল মণ্ডল, আর দুলালের দুঃসময়ের সুসময়ের বন্ধু সত্যব্রত বাগচি। আচ্ছা, আমরা কি এত আলোচনার পর কোনো গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো? দেখ দুলাল, তুই নিজেও নিশ্চয়ই সবটা যাচাই করে দেখেছিস। আমাদের হাতে কিছু নেই। জেলা সভাপতি, সাংসদ, তুই নিজে বিধায়ক, আমিও তো অনেক রকম চেষ্টা করলাম। কারোর কথাই সাদাবাড়ি আর গুরুত্ব দিচ্ছে না। তাই বলে আমার দুবারের জেতা সিট থেকে সরিয়ে দেবে? আচ্ছা, কোথাও মালটাল পাঠিয়ে কিছু করা যায় না? দুর্গাদা কি বলেন? না সত্য, আমিও তো অনেক রকম ভাবেই চেষ্টা করলাম। ইভেন নিজে আমি এসডিপিও, এসপি, 2-1 মন্ত্রীর সাথেও কথা বলে দেখেছি। সাহায্য করা তো অনেক দূরের ব্যাপার, সাহায্যের আশ্বাসটুকুও কেউ দিতে পারেনি। আমি সব রকম ভাবেই বলেছি। মনে হচ্ছে আর কিছু করার নেই রে দুলাল, মেনে নে। এত সহজে আমরা কমজোরি নাকি? আহা, এখানে তো জোর কম বেশির কথা হচ্ছে না, মূল বিষয়টা হচ্ছে আমাদের সব চেষ্টা বিফলে যাচ্ছে।
পালের চেষ্টা। না রে দুলাল, আমি সত্যিই নিরুপায়। এত বছর রাজনীতি করছি, এরকম জিরো সাপোর্ট পরিস্থিতি কখনো দেখিনি। আসলে কি জানো, এখন এই কলাকুশলীরাই সব। সাদা বাড়ি ওদের কত টাকা দিয়ে রেখেছে জানো? আইডিয়া আছে কোনো? তোমাদের কি মনে হয় ওরা ওই ঠান্ডা ঘরে বসে বসে পয়সা পায়? একদম না। ওদের ফিল্ড টিম ভীষণ স্ট্রং। জেলার প্রত্যেকটা কোনায় ঘুরে ঘুরে ওরা ইনফরমেশন কালেক্ট করে। সেই ইনফরমেশন একেবারে নির্ভেজাল, পক্ষপাতহীন। তার উপরে বেস করেই তো সাদাবাড়ি সব ডিসিশন নেয়। কিচ্ছু করার নেই। করা আছে ওই কলাকুশলীর টিমে? কোথায় আছে বলুন তো, গলা কেটে নইতে পারছি দি। সব সময় বাজে কথা। হ্যাঁ, এত মাথা গরম কেন? দাদা এখন মাথা গরম করবো না তো কখন মাথা গরম করবো বলুন? আহা, এখন মাথা গরম করার সময় নয়। হাওয়া মোটেই ভালো না। আর দুলালদা, আপনি কিন্তু রাগের বসে আলটপকা কিছু করে বসবেন না। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় অবশ্যই একবার জানাবেন। হ্যাঁ দুলাল, কোনো সিদ্ধান্ত হুট করে নিস না, প্রয়োজনে জানাবি, অবশ্যই জানাবি। ঠিক আছে, আমায় আজকে উঠতে হবে, চলি। হ্যাঁ চলুন, আমিও যাই। আমাকেও একবার পার্টি অফিস যেতে হবে। আসি রে দুলাল, ফোন করিস। আরেকটা কথা দুলালদা, নিমাই নন্দীকে আপনি ঘাটাবেন না, ওকে ছেড়ে দিন। কেন? সম্ভাব্য প্রার্থীকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন না? আর তাছাড়া আপনাকে কে বলেছে যে আমি নিমাই নন্দীকে ধরে রেখেছি? শুনুন দুলালদা, আমি পুলিশ, এটা ভুলে যাবেন না। আর সেজন্যই বলছি, নিমাই নন্দীকে আপনি বিরক্ত করবেন না। কেন? শোরের বাচ্চাটা আপনার কাছেও গিয়েছিল নাকি? সালা ওর জন্যই তো আমার আজকে এই অবস্থা। না, আসেনি। আর নিমাই নন্দীর জন্য আপনার এই অবস্থা, নাকি আপনি নিজেই আপনার এই অবস্থার জন্য দায়ী, সেটা একটু ভেবে দেখবেন। চলি। হাতি কাদায় বললে সালাম মশাও লাথি মারে। উফ, এই তো বালের পলিটিক্স। কিছু একটা করতে হবে দাদা, এইভাবে ছেড়ে পালিয়ে যাবে না। কি ভাবছিস? কটা বাজে রে শ্যামল? কটার বাজবে? 12:30 বেজে গেল। চল, মাথাটা ঠিক কাজ করছে না, একটু ঘুরে আসি। বাক্সি, তুইও চল। এত রাতে আবার কোথায়? আরে চল না, একটু উর্বর জিনিসের দরকার, চল। না ভাই, আজকে নেশা হয়ে গেছে অনেক, আর পারবো না, বাড়ি যেতে হবে।
শুনছো? বলছি, অনেকদিন তো বেড়াতে যাওয়া হয় না, চলো না কদিন একটু ঘুরে আসি। তাহলে একটা কাজ করি, ভোট ফোটগুলো মিটে গেলে চলো পাহাড় থেকে ঘুরে আসি। পাহাড়? পাহাড় হলে তো খুবই ভালো হয়। দেখো না যদি হয়। আমি একে অভিষেককে একটা ফোন করি, ওই সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তুমি একটু দেখো। ভাই কিছু কথা আছে, ঘরে চল। এই শ্যামল, আয় প্যাকেটগুলো নিয়ে আয়। আরে বৌমাকে দেখছি না, বৌমাকে একটু ডাক। আছে ভেতরে কোথাও, ওকে আবার কি দরকার? আরে ডাক না ভাই, কতদিন দেখি না, একটু কথা বলি। দাঁড়াও দেখছি। নমস্কার দুলালদা। আরে বৌমা যে, কেমন আছেন? ভালো 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 ভালো, তোমরা সব ভালো তো? আছি, আমরা ভালোই আছি। শোনো বৌমা, এখানে কয়েকটা চুড়িদার আছে, দেখে নিও রঙগুলো পছন্দ হয় কিনা। আর একটু সরপুরিয়া সরবাজা রয়েছে, তোমরা খেও। এসবের কি দরকার? আরে বাবা, তোমার বর এমএলএ হচ্ছে, আর তার জন্যই তো আগাম শুভেচ্ছা। ধরো ধরো ধরো। বলছি শোনো বৌমা, একটু কড়া করে আদা দিয়ে লিকার চা খাওয়াতে পারো? মাথাটা বড্ড ধরেছে। আর শ্যামলের জন্য আবার করো না, ও কিন্তু চাটা খায় না। আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি করে আনছি। কি ব্যাপার বলো তো দুলালদা, তুমি হঠাৎ এত কিছু নিয়ে আমার বাড়িতে? তুই নামটা তুলে নে ভাই, আমার এই পথটা চলে গেলে আমার সব শেষ হয়ে যাবে। তোর সঙ্গে তো আমার রাগারাগিও নেই, শত্রুতাও নেই। পার্টি যে এমন একটা সিদ্ধান্ত নেবে আমি ভাবতেই পারছি না। সব জায়গায় সব রকম ভাবে চেষ্টা করেছি, কোথাও কিচ্ছু করা যাচ্ছে না। এখন এখন একমাত্র তুই ভরসা। তুই যদি ভোটে না দাঁড়াস, এত অল্প সময়ের মধ্যে পার্টি আর কাউকে কোনোভাবে দাঁড় করাতে পারবে না। আর তাছাড়া এই তল্লাটে কেউ নেই, বাধ্য হয়ে আমাকেই ভোটে দাঁড় করাবে। প্লিজ ভাই, প্লিজ আমার ক্যারিয়ারটা এভাবে শেষ করে দিস না। মোদ্দা কথা হচ্ছে, আমি যেভাবেই হোক এবার ভোটে দাঁড়াবো। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। দেখ, দুলাল ভট্টাচার্য কিন্তু কারো ঋণ রাখে না। তুই যদি আমার কথায় রাজি হয়ে যাস, তাহলে আমিও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। কি চাস বল? আচ্ছা ছাড়, আমিই বলছি, আমি তোকে 30 লাখ দেব। এবার তুই বল। আচ্ছা আচ্ছা, বুঝেছি, 50 লাখ। এবার এবার তো ডিল ফাইনাল কর ভাই।
দেখো দুলালদা, তুমি বৃথা চেষ্টা করছো। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না। 1 কোটি হার্ড ক্যাশ? আমায় ক্ষমা করো দাদা, এসব আমি নিতে পারবো না। আর একটা কথা, পার্টি আমার নাম প্রস্তাব করেছে মানে পার্টির এখন আমাকে প্রয়োজন। পার্টি চাইলে আমি ভোটে দাঁড়াবই। এটাই আমার শেষ আর ফাইনাল সিদ্ধান্ত। এর আর নড়চড় হবে না। দারুণ চা। তাহলে চলি রে নিমাই, তুই তো আর কোনো রাস্তা খোলা রাখলি না। কিছু করার নেই দাদা, আমি এরকমই। আর এক কাজ করো, এই প্যাকেট ফ্যাকেট যেগুলো নিয়ে এসছো এগুলো নিয়ে যাও। না, ওগুলো আমি বৌমার জন্য এনেছি, তোর জন্য নয়। তোর সঙ্গে আমার শত্রুতা বা যাই থাক না কেন, বৌমার সঙ্গে তো কিছু নেই, ওগুলো এখানেই থাক। বাজার? হ্যাঁ রে, রবিবার সকালবেলা আর কোথায় যাব? তারপরে তুই কোথা থেকে? এই আজ আরও তো একটু বেশি চাপ ছিল, বাবা ফোন করে ডাকলো সকালবেলা, ওখান থেকেই ফিরছি। তোমার কি খবর? সাধন কোথায় রে? কে জানে, এরম টাইমে তো ফ্যাক্টরিতে বেরোয়। ও আজ তো রবিবার, বাড়িতেই আছে মনে হয়। একটা ফোন করতো। সে করছি। কেন, কি কেস? কিছু হয়েছে? আরে তুই ফোনটা কর না। শিওর সকাল সকাল কিছু কেলো ঘটিয়েছ? হ্যাঁ সাধনদা, কোথায় তুমি? ও আচ্ছা, ভালো হয়েছে। শোনো না, নিমাইদার সঙ্গে দেখা হলো, একবার আসতে বলছে তোমায়, জরুরি দরকার। কোথায় আসবে? কোথায় আসবে নিমাইদা? পুরনো রাজবাড়িতে আসতে বল। ওই পুরনো রাজবাড়িতে আসো। আচ্ছা আসো। তুমি আমার স্কুটিতে চলে আসো। আমি তো ভাবতেও পারিনি। আরে এসে হাজির, সঙ্গে ওই ছেলেটা রয়েছে, কি নাম ওর? হ্যাঁ, আরে বলছে যে 1 কোটি টাকার পর্যন্ত আমাকে অফার দিচ্ছে। 1 কোটি? 1 কোটি। আমি তো না করে দিচ্ছি, একদম বলেছি না। নিমাই, বিপদ কিন্তু বাড়লো। 1 কোটি? নিমাইদা রাজি হয়ে গেলে পারতে। হাসিস না স্বপন, বিষয়টা বুঝছিস না। লাস্ট যাওয়ার আগে কি যেন বলে গেল বললে নিমাই? ওই তো বললো তুই আর কোনো রাস্তা রাখলি না। এক্স্যাক্টলি, এই কথাটার মানে কি? রাস্তা রাখলি না মানে কিসের রাস্তা? মানে তুমি কি ভাবছো? হ্যাঁ মানে কি বলতে চাইছে? তোমায় হয়তো
সরিয়ে দেওয়ার ছক করছে নিমাই। কি যে বলো সাধন। শোনো, এসব নেতাদের না যত দম সব মুখে, কাজ যারা করে তারা ডায়লগ মারে না। তবু তোমায় সাবধানে থাকতে হবে, মালটা সুবিধার নয়। কেন, তুবড়িতলার মার্ডারটা ভুলে গেলে? প্রভাব খাটিয়ে সেই সময় ধরা পড়লো না ঠিকই, কিন্তু আমরা সবাই জানি খুনি কে ছিল। তুমি কি বলতে চাইছো দুলাল আমাকে মার্ডার করে দেবে? করতেই পারে, তাই না? ও পারে না এমন কোনো কাজ নেই। আর ও এখন মরিয়া হয়ে উঠেছে, যা মনে হচ্ছে ভয়ানক ক্ষেপে আছে। সব রাগ এখন তোমার উপরে। আর 1 কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছো, ঠিক আছে তো? এত বড় অপমান ভোলা কিন্তু চারটিখানি কথা না। সাধনদার কথাই ঠিক, তোমায় অনেক সাবধানে থাকতে হবে। দোষ কিচ্ছু হবে না। শোনো, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরিও না। বাজার টাজার আমায় বা স্বপনকে বলো, পৌঁছে দেবো। তাছাড়া তোমার বাড়িতেও না হয় আমরা পালা করে থাকবো, তুমি থানায় ব্যাপারটা একবার ইনফর্ম করে রাখো। আর জেলা সভাপতিকে কি একবার বিষয়টা জানিয়েছো? এর মাঝে একদিন দেখা করেছিলাম, আজকের ব্যাপার নিয়ে ফোন টোন করিনি কিছু। এত ক্যাজুয়ালি নিও না নিমাইদা, ব্যাপারটা জানাও। হ্যাঁ নিমাই, সেটাই করো। আর দুপুরের পর আমি যাচ্ছি তোমার বাড়ি। এই স্বপন, তুই নিমাইয়ের বাজারটা করে দে। আরে না না, আজকে প্রয়োজন নেই, আজকে বেরিয়ে পড়েছি, থাক। আরে তুমি বিকেলবেলা এসো। আমিও আসছি সন্ধ্যের দিকে। ওই ব্যাগটা নিও সাধন। শ্যামল, হ্যাঁ দাদা। কটা বাজলো রে? কটার বাজলো দাদা? এই 9:30 দাদা। দাঁড়ান, আপনার তো প্রেশার ওষুধটা খাওয়ার টাইম হয়ে গেল। আরে শ্যামল, ওষুধপত্র সব ঠিক জায়গা থেকে আনিস তো? মানে আমাদের ভৌমিক ফার্মেসি থেকে? একদম, ওখানে ছাড়া আর কোথায় পাবো? আপনার চেস্ট রিপোর্টটাও ওখান থেকেই আনা। এখন আবার কে এলো? এই শ্যামল, যাওয়ার সময় লাইটটা জ্বালিয়ে দিয়ে যাস তো। হ্যাঁ দিচ্ছি দাদা। ভৈরব মণ্ডল আরে ভৈরব, পেশায় সুপারি কিলার। এখানে বস। জেলা থেকে রাজ্যের যে কোনো জায়গায় পেশাদার খুনি হিসেবে অনেক নামডাক। ভৈরবের সাগরেদ হরিপদ পোদ্দার, এরও খুন করতে জুরি মেলা ভার। খবর শুনেছিস কিছু? খবর তো শুনেছি, তবে কতটা সত্যি বলতে পারবো না। 100% সত্যি। সে কি, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব ভৈরব, রাজনীতিতে সব সম্ভব। সময়, সব সময় একসঙ্গে
সবাইকে সাথ দেয় না রে। কখনো কখনো বেগরবাইও করে, আর তখন সময়কেই বাগে আনতে হয়। তা যা বলেছেন সে তো ঠিকই। আচ্ছা ভৈরব, শেষ সূর্য ওঠা নিজের চোখে কবে দেখেছিস? অত কি মনে থাকে দাদা? আমাদের রাত বিরেতে চড়ে বেড়াতে হয়। পেটে পড়লে আর সময়ের হিসাব থাকে না। রাখতে হবে, রাখতে হবে। সময়ের হিসেব না রাখলে কোনো কিছুই মেলানো যায় না। সে আর বলতে, তা হঠাৎ সূর্য ওঠার কথা বলছেন? শীতের ভোরবেলায় পূর্ব দিকটা যখন লালচে হবে হবে, ঘন কুয়াশার মাঝে ফাঁকা মাঠে দাঁড়িয়েছিস কখনো? দাঁড়ালেই বুঝতে পারতিস, আহ, দিন আর রাতের মিলন। তারপর ধীরে ধীরে বিদায় নেবে রাত, আর জেগে উঠবে দিন। তারপর আবার সেই সন্ধেবেলার সন্ধিক্ষণের অপেক্ষা। ধীরে ধীরে বিদায় নেবে দিন, আর জেগে উঠবে রাত। এ এক নিয়মিত ব্যবস্থাপনা। একে অন্যের সঙ্গে দেখা করবার জন্য এরা প্রায় 12 ঘন্টা অপেক্ষা করে। কি অদ্ভুত! দাদা, দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। বল। আজকে কি হয়েছে বলুন তো আপনার? এত উচ্চ স্তরের চিন্তা ভাবনা। হাসছেন যে দাদা? আরে ওইসব বাদ দে, বাদ দে। আচ্ছা, এত কিছু বললাম কেন বলতো তোদের? আর আজকে আমি তোদের ডেকেছি কেন বলতো? সেটাই তো ভাবছি। এত কিছু বলছেন, এখনো কাজের কথায় আসছেন না। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। এই শ্যামল, একটু বানাতো। হ্যাঁ রে, তোরাও একটু নিবি তো? হ্যাঁ, আমি একটু নেব, অল্প করে। আমার ছোট করে দাদা, একটু পানটা ফেলে আসি। একটা মার্ডার করতে হবে ভোরবেলায়। তখন সূর্য উঠবে, আবার উঠবেও না, ঠিক সেই রকম একটা সময়। কাকে? কখন? লোকেশন ডিটেলস সব বলুন। লোকটা সপ্তাহে একদিন ভোর 4টে নাগাদ বাহাদুরগড়ের জঙ্গলে যায়। কেন জঙ্গলে যায় কেন? সেরকম কিছু না। লোকটা প্রতি শনিবার ভোরে হৃদয়পুর যায়। হাই রোড দিয়ে গেলে পরে সময় বেশি লাগে, আর জঙ্গল দিয়ে গেলে পরে শর্টকাট। আচ্ছা, ব্যাপারটা রাতে হলে ভালো হতো না না? না 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 না, রাতে সব কাজে কোনো মজা নেই। দিনের বেলায় ভোর ভোর সূর্যের প্রথম ছটায় যখন রক্ত চিকচিক করবে, আরে তখনই তো আসল মজা রে। দেখেছিস কখনো? মজা? মজা করার জন্য মার্ডার করব? হুম, মার্ডার করার জন্য মজা করব। আর এমন ভাবে মারবো যেন দেখে মানুষ ভয় পায়। মনে রাখবি, ভয় দেখিয়েই একমাত্র মানুষকে বশে রাখা যায়। সে তো বুঝলাম, কিন্তু লোকটাকে? নিমাই নন্দী। হায় ভগবান!
আরে এখানে ভগবান কি করবে রে? আপনি যখন ফোন করলেন তখনই আন্দাজ করতে পেরেছিলাম। সাব্বাস, তোর ষষ্ঠেন্দ্রিয় তো দারুণ কাজ করছে রে। কবে অ্যাকশন নিতে হবে? আজ তো বুধবার, তাহলে এই শনিবার? একদম একদম একদম। সামনের সোমবার সাদাবাড়ি থেকে প্রেস কনফারেন্স করে প্রার্থীদের নাম প্রকাশ করবে। ভোট আর মাত্র 1 মাস বাকি, এর মধ্যেই আমাদের যা করার করতে হবে। তোরা যা করার তাড়াতাড়ি কর। আচ্ছা, এই শনিবার যদি না যায়? যাবেই যাবেই। গত 2 মাসে একটা শনিবারও বাদ যায়নি। নিমাই ওখানে একটা এনজিও চালায়, প্রতি শনিবার সে ওখানে যায়। তাহলে তো কোনো ঝামেলাই নেই, সোজা খালাস করে দেবো তো? না 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 না, মলটাকে প্রথমে ধরবি, তারপর আচ্ছা করে খেলাবি, ঠ্যাং ঠ্যাং ভেঙে দিবি। আমিও ওখানে থাকবো, কারণ মার্ডারটা আমিই করব। আপনি আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? ব্যাপারটা আমরাই সালটে ফেলি। না না ভৈরব, আমি শুধু মৃত্যু চাই না, মৃত্যুর আগে যেন ভয়টাও থাকে, সেটাও আমি নিশ্চিত করে যেতে চাই। চাপ নিস না, কোনো সমস্যা হবে না। বেশ, তাই হবে। তাহলে তোরা সবকিছু জোগাড়জান্তি কর, শুক্রবার বিকালে কিন্তু আমাদের আবার কথা হবে। দুর্গাবাবু, বলুন তাহলে, হঠাৎ অসময়ে কি এমন জরুরি কথা শুনি? নিমাইদা, আপনার প্রোটেকশনের জন্য সিভিলে 2টো পুলিশ দিয়ে দিচ্ছি। মানে কেন? হঠাৎ আমার প্রোটেকশন কেন? দেখুন নিমাইদা, সোমবার দিনকে প্রার্থী তালিকা প্রকাশ, এই 2-3টে দিন আপনার প্রোটেকশনটা থাকুক। মানে প্রোটেকশনের কথা কেন বলছেন? দেখো, আমাদের কানে তো অনেক রকম খবরই আসে, সেই জন্যই জাস্ট বলা, এতে আপনার ভালোই হবে নিমাইদা। আচ্ছা দুর্গাবাবু, কার থেকে বাঁচাতে প্রোটেকশনটা দিতে চাইছেন? দুলাল ভট্টাচার্য? ধরে নিন তাই। একটা 2 দিনের মাস্তানের জন্য আমাকে প্রোটেকশন নিতে হবে? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নিমাই, ব্যাপারটা একবার ভেবে দেখো। দুর্গাবাবু কিন্তু প্রিকশনের কথাটা ভেবেই বলছেন। এক্স্যাক্টলি, মানছি আপনার কিছু হবে না, কিন্তু 2টো কনস্টেবল না হয় থাকলো সিভিলে, প্রবলেম তো কিছু নেই। হ্যাঁ নিমাইদা, অসুবিধার তো কিছু নেই, আর ব্যাপারটা আমাদের মধ্যেই থাকলো, বাইরের কেউ না জানলেই হলো। আচ্ছা ঠিক আছে, পরশু সকালে একবার হৃদয়পুর থেকে ঘুরে তো আসি, তারপরে দেখছি, আপনাকে আমি জানাবো। ও হ্যাঁ, পরশু তো আবার শনিবার, কখন বেরোবে? আমি তো ভোর ভোরেই বেরোই, বেশ মর্নিং ওয়াকটাও হয়ে যায়। মানে হৃদয়পুর সে তো অনেক দূর, আপনি হেঁটে হেঁটে যান নাকি? আরে না না, আমি হাই রোড নিই না তো, আমি তো ওই বাহাদুরগড়ের জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট নিয়ে নিই। এই কত 40-45 মিনিট মতো লাগে। বেশ, আপনি তাহলে আমাকে ফিরেই জানান, তবে আর দেরি করবেন না। আমাকে একটা ফোন করলেই আমি সব অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে দুর্গাবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ, আজ তাহলে উঠি, দেখা হচ্ছে শিগগিরই। কি কেস বলো তো? এই দুর্গাদাসী তো দুলালের পেছনে পেছনে ঘোরে, সে হঠাৎ যেচে তোমায় প্রোটেকশন দিতে চাইছে। ওপর থেকে নির্দেশ এসেছে সাধন, আমি তো সরাসরি সাদাবাড়ির সঙ্গে কথা বলেছি। দুলালের ব্যাপারে জানিয়েছো? আরে হ্যাঁ রে বাবা, সব বলেছি।
তবে এটা বুঝলাম যে দল আমাকে চাইছে, সব রকম সাহায্য করতে একেবারে প্রস্তুত। তাহলে তো ঠিকই আছে, নিশিপুরের মানুষও তোমায় চাইছে নিমাই। সত্যি? একদম। তোমার নাম ক্যান্ডিডেট হিসেবে উঠে আসায় সবাই খুশি। দাঁড়া, লড়াইটা তো আগে হোক। অনুভূতি মানে সব লুকোনো ছলনা, প্রতিশ্রুতি যন্ত্রণাদায়ক সমাধি, স্বপ্ন খুনের জ্যান্ত প্রতিছবি, সামনে ওই রক্তে ভেজা রাত, ছায়াদের দৃষ্টিকোণ মিশে যায়, কখনো কি নিজেকে খুঁজে পায়। নিশিপুর, 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায়। নিশিপুর, 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 এমন এক পৃথিবী যেখানে ছায়া ও জীবন ফিরে পায়। নিশিপুর, 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায়। নিশিপুর, কি খবর দুলালদা, সব ঠিকঠাক তো? একদমই না, ঠিকঠাক তো সব কিছু তোদেরকেই করতে হবে। কাল শনিবার, মনে আছে তো? একদম দাদা, সব প্ল্যান রেডি। কিন্তু কালকে নিমাই আসবে তো? আসবে আসবে, 100% আসবে। তাহলে তো সব মিটেই গেল। দুলালদা, তাহলে এই প্ল্যানটা একবার ঝালিয়ে নি। নিমাই জঙ্গলের পূর্ব দিক দিয়ে ঢোকে, মিনিট 30 জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে উত্তর দিকের নালা পার হয়ে বের হয়। জঙ্গলের ঠিক মাঝামাঝি একটা ঘন ইউক্যালিপটাসের বাগান আছে, লোকজন বিশেষ ওখানে যায় না। হ্যাঁ 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 হ্যাঁ, জায়গাটা চিনি, অনেকবার গিয়েছি ওখানে। কাজটা ওখানেই করছি তাহলে। একদম একদম, ওটাই বেশ জায়গা। আমরা ঠিক 3টের পরপর ইউক্যালিপটাসের বাগানে পৌঁছে যাব। আপনি কখন আসবেন? আমিও যাব, দেখা হয়ে যাবে। আমি ওই দক্ষিণের দিকটা দিয়েই ঢুকবো, কারণ ওখান দিয়ে ছাড়া তো আবার গাড়ি নিয়ে ঢোকা যাবে না। আচ্ছা, আপনি তাহলে সোজা ইউক্যালিপটাসের বাগানে চলে আসবেন, আমরা ওখানেই থাকবো। ঠিক আছে, স্পটে দেখা হচ্ছে। আচ্ছা দুলালদা, আসি তাহলে। আসি দুলালদা। দুলাল, একটা কথা বলি? বল। যা করছিস ভেবে করছিস তো? পরের জন্য তোকে আফসোস করতে হবে না তো? একদম ভাই, কিচ্ছু করার ছিল না, সব রকমের চেষ্টা চরিত্র তো করে দেখলাম। যাক, তুই যখন কনফিডেন্ট তাহলে তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা, আমি কি কাল যাব? না 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 না, তোকে আমি এসবের মধ্যে জড়াতে চাই না। আমি আর শ্যামলই যাব। বেশ, যা করবি খুব কিন্তু সাবধানে। আচ্ছা, এই হরিপদ আর ভৈরব এরা কতটা বিশ্বাসযোগ্য? ওদের নিয়ে একদম চিন্তা করিস না, ওরা দীর্ঘদিনের লোক, অনেকগুলো ডিল করেছি ওদের সঙ্গে, কোনোদিন ওরা বিশ্বাসভঙ্গ করেনি। যাক,
তাহলে তো সব ঠিকই আছে। তবুও যে কোনো এমার্জেন্সিতে কিন্তু আমায় ফোন করবি। হ্যাঁ রে বাগচি, আমি জানি তুই আমার একমাত্র বন্ধু, তুই একমাত্র মানুষ যে আমার ভালো মন্দ নিয়ে কোনো স্বার্থ ছাড়া চিন্তা করে। দূর পাগল, এভাবে বলিস না, আমি তো আছি রে দুলাল। চল তাহলে বেরোনো যাক। চল যাই তাহলে।
ইস, একটু বেশি মেরেছে। খুব কষ্ট হচ্ছে না রে? আর একটু কষ্ট হবে বুঝলি, একটু সহ্য করে নে। শেষবারের মতন দুনিয়াটাকে আরেকবার ভালো করে দেখে নে। একটু পরেই তো লাশ হয়ে যাবি। আসলে কি জানিস তো, একটা এলাকায় দুটো বাঘ কখনো থাকতে পারে না। পুরোটাই বেঁচে থাকার লড়াই, আর লড়াই করে যে টিকে থাকতে পারে এলাকাটা কিন্তু তারই হয়, বুঝেছিস? একজনকে জিততে গেলে কাউকে না কাউকে তো হারতেই হয়। কে বা কারা হারলো সেটা কেউ মনে রাখে না। যে জেতে তাকে নিয়েই ইতিহাস লেখা হয়। এবারের মতন ধরে নে আমি জিতে গেলাম। আর তাছাড়া তোকে কিন্তু অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুই শুনলি না। যে ধরে বসে থাকলি, নেতা হবি, এমএলএ হবি, জনসেবা করবি, কত বড় বড় ব্যাপার। হ্যাঁ, নে এবার ঠেলা সামলা। ওই এটাকে কাছে শোয়াতো। ভুল হলো। সেদিন বৌমাকে চুড়িদার দুটো দেওয়ার পাশাপাশি একটা সাদা শাড়িও দেওয়ার দরকার ছিল। তখন কে জানতো রে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে? সে যাকে সে আবার পাঠিয়ে দেওয়া যাবে। তবে নিমাই নন্দী, তুমি পড় খাওয়া রাজনীতিবিদ হতে পারো, 20 বছর ধরে দলও করতে পারো, কিন্তু তুমি দুলাল ভট্টাচার্যকে চেনোনি, বুঝেছ? এই
জানিস আমি কে? চিনিস আমাকে? তুই একটা শুয়োরের বাচ্চা। সালা কি টেনাসিটি বাইরি? সালা মরণ কালেও আমাকে খিস্তি করছে সালা। বডিটা কি করবো দাদা? ঝুলিয়ে দে, ঝুলিয়ে দে, ঝুলিয়ে দে, ঝুলিয়ে দে, ঝুলিয়ে দে। হ্যাঁ দাদা বলুন, এত রাতে কোথায় আছিস? এই তো ঘরে, বেরোবো একটু পরেই, সব রেডি আছে দাদা। শোন ভৈরব, যা বলছি একটু মন দিয়ে শোন। হ্যাঁ বলুন দাদা। খুনটা করিস না ভৈরব, প্ল্যানটা বাতিল করে দে। এ আপনি কি বলছেন? আর একটু পরেই তো অ্যাকশন। অ্যাকশনটা বন্ধ রাখ। সব প্ল্যান রেডি দাদা, এখন এভাবে প্লিজ প্লিজ ভৈরব, বিষয়টা বোঝ। আমি এসব খুন টুন চাই না রে। যা হচ্ছে হোক, এগুলো এগুলো পরে দেখে নেব। নিমাই ভোটে লড়ুক, আমি আর এসব শত্রুতা চাই না। এইসব খুন মারামারি গন্ডগোল আমি আমি জাস্ট নিতে পারছি না রে। আমার এইসব একদম দম বন্ধ হয়ে আসছে।
দাদা এসব কি বলছেন? ঠিকই বলছি রে ভৈরব, ঠিকই বলছি। হিংসা দিয়ে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করা যায় না রে। হিংসা দিয়ে সাময়িকভাবে হয়তো আমরা জিতে যেতে পারি, কিন্তু কিন্তু জীবনের লম্বা রেসে আমরা ঠিকই হেরে যাব। আর আপনার নতুন সূর্যোদয়, সূর্যের প্রথম আলোয় রক্তের চিকচিক, আর আপনার মজা, ওগুলো মোহ ভৈরব, সব মোহ। আমি সেই মোহ কাটিয়ে উঠেছি রে। হ্যালো স্যার, বলছি জঙ্গলে একটা মার্ডার হয়েছে স্যার। সকালবেলা কাঠ কুড়াবার গিয়ে গ্রামের লোকজন দেখছে। সে কি? কখন? কিভাবে? বলছে তো ভোর রাতেই হয়েছে। আর স্যার, বডি তো ঝুলছে। ঝুলছে মানে? স্যার, মার্ডার করে গাছে ঝুলিয়ে দিছে। কার মেরেছে? আরে কখন? কিভাবে? আমি আমি এক্ষুনি আসছি। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো স্যার বলুন, এত সকালে? আরে পরিমল, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে স্যার? আরে জঙ্গলে নাকি একটা মার্ডার হয়ে গেছে, মেরে লাশটাকে গাছে টাঙিয়ে দিয়েছে। কি বলছেন স্যার? কে? আরে সেসব কিছু জানি না, তুমি চটপট রেডি হয়ে থানায় এসো, দুজন একসঙ্গে বেরোবো। এক্ষুনি আসছি স্যার। সত্য? বলো পরিমল না। জঙ্গলে একটা মার্ডার হয়ে গেছে। সে কি? কখন? রাতেই এইমাত্র খবর পেলাম। যা বাবা, কে? কোনো খোঁজ পেলে? না রে, জাস্ট খবরটা পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। হ্যাঁ নে।
এত সকালে কোথায় চললে? তুমি খবর পাওনি সাধন? কি খবর? জঙ্গলে নাকি মার্ডার হয়েছে কাল রাতে। আমাদের জঙ্গলে? বাহাদুরগড়ে? হ্যাঁ, আমাকে এইমাত্র ওসি সাহেব জানালেন। আমি ওখানেই যাচ্ছি। ও, চলি। হ্যালো, এই জঙ্গলে নাকি মার্ডার হয়েছে? আমাদের জঙ্গলে? জানি না তো। হ্যাঁ রে, এইমাত্র পরিমল কাউন্সিলর বলল। সে কি? কে? তা তো জানি না। কি করবে? সেটাই তো ভাবছি। যাবি নাকি একবার? দাঁড়াও, আমি একটু খোঁজ খবর নিচ্ছি, জানাচ্ছি তোমায়। ওকে। বলো, কেমন লাগলো আমার গল্প? অদ্ভুত, কিরকম যেন সব ঘেটে গেল। একদমই তাই, ঘেটে যাওয়ার মতোই ঘটনা। আমার একটা প্রশ্ন আছে। বলো, করেই ফেলো। তাহলে খুনটা করলো কে? খুনের কোনো তদন্ত হয়নি? কে খুন করলো সে তো আজও রহস্য। স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল, নিয়ম মাফিক বেশ কয়েক মাস পুলিশি তল্লাশিও চলল, কিন্তু খুনের কিনারা হলো না। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি? হ্যাঁ, 2-4 জন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সবাইকেই ছেড়ে দিতে হয়। বুঝলাম। তবে আপনি যেভাবে গল্পটা বললেন তাতে মনে হচ্ছে আপনি ওই সময় ওই জায়গাতেই ছিলেন, যেন ঘটনাগুলো আপনার চোখের সামনেই ঘটেছে। মানে 20 বছর আগের ঘটনা এত ডিটেলসে মনে রাখা, এটা একটু অবাকই লাগছে। আপনি কি ওই সময় নিশিপুরেই ছিলেন? আপনি কে বলুন তো? আমি তো সাধু। আমার কি মনে হয় জানেন? কি
কি মনে হয়? আপনি নিমাই নন্দী, দুলাল ভট্টাচার্য আর যাদের যাদের নাম বললেন না, আপনি এদের সবাইকে চেনেন। আপনি এদেরই সমসাময়িক। বসো বসো, অনেকক্ষণ কথা বলছি, একটু মুড়ি বাতাসা খাও, নিয়ে আসি। সাধু বাবা যেভাবে গল্পটা বললেন, মানে এতটা নিখুঁত, এরকম সমস্ত কিছু গুছিয়ে এত ডিটেলে, মানে এটা তো নিশ্চিত সাধু বাবা গল্পটা কোথাও শোনেননি। তাহলে কি সাধু বাবার এই গল্পে সাধু বাবা নিজেও একটি চরিত্র? আচ্ছা, যদি ধরেই নিই, হতেও তো পারে এই সাধু বাবাই কি তাহলে... নাও মুড়ি বাতাসা। শালা অনেক বড় ঘুঘু। হ্যাঁ, আমি শালা ঠিকই সন্দেহ করেছি। শালা কেউ মনে হয় কেস ফাইলটা নাড়াচাড়া করছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমিও দেখে নেব। শালা আমি আমি নিমাই নন্দী, শালা নিমাই নন্দী। কত অফিসার এলো, কিন্তু কেউ ফিরে গেল না। অন্ধকারের অতলে ওই নাচে এক ছায়া, বাড়িয়ে দেয় শূন্য থেকে বিষাক্ত তার হাত। অট্ট হাসি খুঁজতে মাখিয়ে ক্ষমতার মায়া, আস্তে আস্তে ঘনাচ্ছে দেখো নিশিপুরের রাত। জ্বলছে শহর একলা ওই নীল আকাশের নিচে, আগুন ধোঁয়ার চিৎকার আর স্তব্ধ জনপদ। সত্যি আর মিথ্যে গুলো যাচ্ছে মিলে মিশে, রাতের আগে বেরোতে হবে নিশিপুরের পথ। নিশিপুর, 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 নিশিপুর। জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায়,
অভিমানে সব লুকোনো ছলনা, প্রতিশ্রুতি যন্ত্রণাদায়ক সমাধি, স্বপ্ন খুনের জ্যান্ত প্রতিছবি, সামনে ওই রক্তে ভেজা রাত, ছায়াদের দৃষ্টিকোণ মিশে যায়, কখনো কি নিজেকে খুঁজে পায়? নিশিপুর, 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 জ্যোৎস্নায় ফাঁকা মাঠে একদল ঘোড়া ছুটে যায়। নিশিপুর, 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 এমন এক পৃথিবী যেখানে ছায়া ও জীবন ফিরে পায়। নিশিপুর, 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 জ্যোৎস্নায়